তাহলে আজকে আমাদের ক্লাসটাকে আমরা বলতে পারি রিভিউ ক্লাস, তাই না? জি স্যার। নিউ আজকে আমাদের ডে 6, আমরা এটাকে বলতে পারি রিভিউ হচ্ছে রিভিউ অন অ্যারে প্রোগ্রামিং। জি স্যার। এই রিভিউ ক্লাসে আমরা করতে পারি আজকে সেটা হচ্ছে যে হাউ টু ডিক্লেয়ার অ্যান অ্যারে, how to insert values to an array, তারপরে আমরা করতে পারি how to retrieve values from an array, array manipulation, অ্যারের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে দিয়ে বিভিন্ন রকম কম্প্যারিজন, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, তারপরে অ্যারিথমেটিক অ্যানালাইসিস, তারপরে ডাটা স্ট্রাকচার প্রোগ্রামিং, এগুলো আমরা করতে পারি। এটাকে অ্যারে ম্যানিপুলেশন বলতেছি। যেমন ধরেন একটা অ্যারেতে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে যোগ করা, বিয়োগ করা, অথবা আমরা করতে পারি যে একটা অ্যারের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কি আছে, সবচেয়ে ছোট নাম্বার কি আছে, এই বিষয়গুলোকে আমরা প্রোগ্রামিং এর আওতায় আনতে পারি। তারপরে আমরা একটা অ্যারের মধ্যে কি কি ইভেন নাম্বার আছে, কি কি অড নাম্বার আছে, এই বিষয়গুলো চেক করতে পারি। এইগুলো সবকিছুকে আমরা অ্যারে ম্যানিপুলেশন বলতেছি। একটা অ্যারের বিভিন্ন সেলে যে ভ্যালুগুলো থাকে, সেটা ইন্টিজার ভ্যালু হোক আর ক্যারেক্টার ভ্যালু হোক, সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা যখন কাজ করতে পারবো তাকে সেইটাকে আমরা অ্যারে ম্যানিপুলেশন বলবো। ওকে, এই সকল বিষয়ে যদি আমরা টার্গেট নিয়ে কাজ করি, তারপরে আমরা প্রথম ক্লাসে আমরা ইন্টিজার অ্যারে নিয়ে কাজ করেছিলাম, তো আজকে আমরা একটা নিউ থিম আনবো, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। সো হ্যাঁ, ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টার অ্যারে। ওকে ওকে, ফাইন। তাহলে আমরা এই বিষয়টাকে নিয়ে যদি এখন আমরা কাজ করতে যাই, আমরা আমাদের কোড ব্লক ওপেন করলাম। আচ্ছা, এই কোড ব্লকে আমরা এমটি ফাইলে গেলাম। তারপর আমাদের প্রথম কাজ কি, সি প্রোগ্রামিং এ প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা সরি, একটু আমার রুমের মধ্যে গেস্ট চলে আসছিল। আচ্ছা, তাহলে আমাদের সি শার্পের নিয়ম অনুযায়ী আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী আমরা প্রথম যে কাজটা করি হচ্ছে আমাদের হেডার ফাইল, তাই না? হেডার ফাইল নিতে হবে। হেডার ফাইল নিতে হবে। তো আখি, আমাদের সি প্রোগ্রামিং এর হেডার ফাইলের নাম কি বলেন দেখি? ইনক্লুড বলেন, তারপরে হচ্ছে stdio.h, মানে দুটো stdio.h ডট, হ্যাঁ stdio
আইও ডট এইচ একসাথে বলে ফেলছি স্যার। আচ্ছা, অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের হেডার ফাইলের নাম। জি স্যার। তারপরে আমাদের বাধ্যতামূলক সিনট্যাক্স কি? ইন্টিজার মেইন বা ভয়েড মেইন দুইটার একটা। ইন্টিজার মেইন, হ্যাঁ, তারপরে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। জি স্যার। ওকে। তো ফাইলটাকে আমরা সেভ করে নেই। জি স্যার। ওকে, সরি। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। জি স্যার। আমাদের অনেকের কম্পিউটার থেকে সাউন্ড আসে, একটু মিউট করে রাখেন, ঠিক আছে? শুধু যে কথা বলবেন সে আনমিউট করবেন। আচ্ছা, আজকে আমি হালিমা আক্তার রাখি আপনাকে একটু কথা বলতে বলবো, কারণ একটু বোঝার স্যার। জন্য যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন। এরকম এক এক দিন এক একজনকে বলবো, ঠিক আছে? তো আমরা আচ্ছা স্যার, ইনশাআল্লাহ চেষ্টা যদি করব। একটি অ্যারে এখন যদি আমরা রিভিউ করতে চাই, এরকম যে find all the even values from an array. Okay, find all the even values from an array. জোড় সংখ্যা। আমরা যদি কাজটা করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমাদের প্রথম প্ল্যানিংটা কি হবে বলেন দেখি? আমি বলেছিলাম যে একটি অ্যারে যদি আমরা ভিজিট করতে চাই তাহলে আমাদের একটি ভেরিয়েবল লাগে, সেই ভেরিয়েবলটা আমরা নিলাম ইন্টিজার i। ইন্টিজার টাইপ। এরপরে আমাদের কি লাগবে? বাধ্যতামূলক একটি অ্যারে ভেরিয়েবল লাগবে। ওকে, অ্যারে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে বলেন দেখি? স্যার অ্যারেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতর স্যার। আচ্ছা, একটা ওপেনিং থার্ড ব্র্যাকেট, একটা ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ভিতরে নিয়ে তারপর আমাদেরকে ওখানে সংখ্যাটা দিতে। অ্যারে লেন্থটা দিতে হবে, আমরা কত লেন্থের অ্যারে ডিক্লেয়ার করতে চাইলাম। সো এই মুহূর্তে আমি বললাম যে আমি 5 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ভালো। এরপরে এই অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মধ্যে থেকে কোনটি ইভেন ভ্যালু, এটা রিকগনাইজ করার জন্য যদি আমার পরবর্তীতে আরো কোনো ভেরিয়েবলের প্রয়োজন হয় তাহলে আমি সেই ভেরিয়েবলটা ইউজ করব, আদারওয়াইজ এখন দরকার নেই। ওকে, জি স্যার। তাহলে তো আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি দাঁড়াচ্ছে যে অ্যারেতে ভ্যালুটা ইনসার্ট করা। তো আমরা জানি যে একটি অ্যারেতে ভ্যালু ইনসার্ট করতে গেলে আমাদের একটি লুপ লাগবে, সেই লুপটার নাম কি? ফর লুপ। ফর লুপ। ফর ফর আই। ইন্ডেক্স কত থেকে শুরু হবে? স্যার এখানে 1 থেকে। না, স্যার 0 থেকে ও 4 না না পর্যন্ত। না 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 স্যার, সরি স্যার, 0। 0 থেকে। একটা ইন্ডেক্স, একটা অ্যারে যদি 5 ঘরের হয় তাহলে 0 থেকে 4, তার মানে অ্যারে সবসময় 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। জি স্যার। তাহলে আমরা লিখবো ফর i equal to 0, 0 i less than লেস দেন equal to 4, ইকুয়াল টু 4 i plus plus। তাহলে 5টা কাউন্ট হবে। এরপরে আমি বলেছিলাম যে আমরা যদি কোনো কারণে আমাদের লুপের আন্ডারে, ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন থাকে তাহলে আমাদের কোনো রকম সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। হ্যাঁ, জি স্যার। সেই সূত্র অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে scanf। scanf আমাদের ইনপুট নেবার কমান্ড। আমরা ঠিক যে পদ্ধতিতে %d লিখে একটা ভেরিয়েবলে ইনপুট নিতাম, একই পদ্ধতিতেই আমরা অ্যারেতে ইনপুট নিব। এম্পারস্যান্ড শুধুমাত্র আমাদের অ্যারের ইন্ডেক্সটা বলে দিতে হবে যে কোন লোকেশনে ইনপুটটা যাবে, a of i। তার মানে প্রথম ইনপুটটা হবে a of i লোকেশনে, i এর মান 0। তারপরে ইনপুটটা হবে a of 1 লোকেশনে, তারপরে ইনপুটটা হবে a of 2, তারপরে একটা a of 3, তারপরে একটা a of 4, তারপরে আর ফর লুপের মধ্যে যাবে না। আমরা কিন্তু এর আগের ক্লাসে ফর লুপ নিয়ে একটা বিশদ আলোচনা করেছিলাম, মনে আছে? ফর লুপের ইনিশিয়াল পার্ট, কন্ডিশন পার্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, মানে ফর লুপ কখন কন্ডিশন চেক করে, কখন ইনিশিয়াল ভ্যালু চেক করে, এই জিনিসগুলো, ঠিক আছে? তো তাহলে i equal to 0, i less than equal to 4, i plus plus এটা হয়ে গেল, scanf হয়ে গেল। আমরা এইটুকু মেনে নিতে পারি যে আমাদের অ্যারে নামে a নামে যে একটা অ্যারে ভেরিয়েবল ছিল সেখানে অবশ্যই এই লুপটা এক্সিকিউট হবার পরে 5টি ঘরে 5টি ইন্টিজার মান থাকবে।
যদি আমি সেই 5টি ইন্টিজার মান ইনপুট হিসেবে দেই। এরপরে আসলে যে মানটা আছে কিনা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, ফর প্রিন্টএফ I তাই equal না? to 0, I less than equal to 4, I plus plus, printf percentage d a of I, scanf ইনপুট নেবার জন্য, আর printf হচ্ছে শুধুমাত্র সরাসরি বের করে দেওয়ার আউটপুটের জন্য। জন্য। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ ডি তো দিতেই হবে, কারণ পার্সেন্টেজ ডি হচ্ছে আউটপুটের প্যারামিটার। ওকে, জি স্যার। তার মানে এই যে আউটপুটটা আমরা নিলাম, আউটপুটটা আমাদের পাশাপাশি দেখাবে, এটা ঝামেলা হতে পারে। এই জন্য আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে একটা স্পেস ক্রিয়েট করে রাখতে পারি, যাতে করে আউটপুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেখায়। জি স্যার। ওকে, তার উপরে আমরা একটা প্রিন্টএফ দিয়ে রাখতে পারি ফর টাইটেল ক্যাপশন। আমরা এটা বলতে পারি দা ভ্যালুজ আর, ওকে, দেওয়ার পরে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি। স্যার হ্যাঁ, এখানে ফরটা আমি দুইবার দিলাম কেন স্যার? দুইবার কেন হলো? একবার দিই তো স্যার বোঝা যায় না। তো একবার নিলাম অ্যারেটা ফিল আপ করার জন্য, আমি আমার একটা বিল্ডিং এর মধ্যে 5টা ঘর আছে, একটা স্যার। বাসায় 5টা ঘর আছে, 5টা ঘরে প্রবেশ করেছি ফর লুপের মাধ্যমে। জি স্যার। আপনাদের ইয়ে থেকে যাদের সাউন্ড আসতেছে তারা মুট করে রাখবেন, কথা বলার পরে আবার আনমুট করে দিবেন। আমি একটা ফর লুপ ব্যবহার করতেছি 0 থেকে 4 নম্বর লোকেশন পর্যন্ত, একটা অ্যারের 0 থেকে 4 নম্বর লোকেশন পর্যন্ত ফিল আপ করার জন্য। সো আমি জি, প্রথমে 0 লোকেশনে ছিলাম, তারপরে 1 লোকেশনে, তারপরে 2 লোকেশনে, তারপরে 3 লোকেশনে, তারপরে 4 লোকেশনে। এইভাবে আমি 4টা রুমেই ভিজিট করেছি। আমার বাসায় 4টা রুম আছে, আমি 4টা রুমে ভিজিট করে 4টা রুমে 4টি উপাদান রেখে আসছি। এই যে আমি 4টি রুমে 4টি উপাদান রেখে আসছি, এখন যদি আমি আবার শুরু থেকে ওই 4টি উপাদানকে আবার দেখে আসতে চাই, তাহলে তো আমাকে পুনরায় ভিজিট করতে হবে না? জি স্যার। তো এই জন্য আমি পুনরায় ফর লুপটা স্টার্ট করলাম। তখন বললাম আবার 0 লোকেশনে যাও, আবার 1-এ যাও, 2-এ যাও, 3-এ যাও, 4-এ যাও এবং যে যেটা পাবা সেটা আমাকে দেখাবা। ওকে, জি এই স্যার। কারণে আমি দুটো ফর লুপ ইউজ করেছি। আচ্ছা, এখন একটি ফর লুপের মাধ্যমে ইনপুট এবং আউটপুট দুটাই করা যায়, কিন্তু লাভটা কি? দেখতে আমার তো এটা লাভ না, আমি তো আর এমন কোনো কাজ করছি না যে আমার কোনো টাইমের কিংবা কোনো সিস্টেমের লস হচ্ছে। এখানকার ব্যাপারটা হচ্ছে যে বুঝতে পারলেই হলো যে আমি কি করলাম। আমি একটা লুপ চালিয়ে ইনপুট নিলাম, আর একটি লুপ চালিয়ে আউটপুট বের করলাম। জি স্যার। সো এই অবস্থাতে যদি আমি এটাকে এইভাবে এক্সিকিউট করি, তাহলে আমার সামনে আসছে কনসোল। আমি এখানে আমার কার্যটা ওয়েট করছে, কারণ আমি একটা স্ক্যানএফ কমান্ড দিয়েছিলাম। তো একটা ভ্যালু, 2টা ভ্যালু, 3টা ভ্যালু, 4টা ভ্যালু, 5টা ভ্যালু। দেখেন আমি এবার ইন্টার দিলে দা ভ্যালুজ আর 5টা ভ্যালু দেখাচ্ছে। আমি 6 নম্বর ভ্যালুটা এন্টার করতে পারিনি। আমি পরপর 6 বার ইন্টার বা 5 বার ইন্টার বাটনে চাপ দেওয়ার পরে অটোমেটিক্যালি আউটপুট আসছে। তার মানে প্রথম 5টি ভ্যালু আমি ফর লুপের মাধ্যমে ইনপুট দিয়েছি এবং পরবর্তীতে আমি 5টি ভ্যালু আবার আউটপুট হিসেবে বের করেছি। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। দ্যাট মিনস আই ক্যান ভিজিট অ্যান অ্যারে। কিভাবে? আমি অ্যারের প্রথম লোকেশন থেকে শেষ লোকেশনে গিয়েছি এবং পরপর সুন্দরভাবে 5টি মান রাখতে পেরেছি। আবার একইভাবে আমি সেই অ্যারেটাকে ভিজিট করে দেখিয়েছি যে অ্যারেতে বিভিন্ন মান আছে। জি স্যার। এখন এই অবস্থাতে আমি যদি এমন কোনো কাজ করতে চাই, যে আমি বলেছিলাম যে এই অ্যারেতে আমাদের আজকের প্রোগ্রাম, আমাদের প্রবলেম সলিউশন হচ্ছে ফাইন্ড অল দ্য ইভেন ভ্যালুজ ফ্রম অ্যান অ্যারে। এই যে অ্যারেতে আমি যে 7 নম্বর লাইন এবং 8 নম্বর লাইনের মধ্যে একটা অ্যারে যে ফিল আপ করেছি স্ক্যানএফ এর মাধ্যমে, তার মানে এই জি অ্যারেতে স্যার। কোনো না কোনো মান আছে, ইন্টিজার আছে, ফ্লট আছে, সামথিং কিছু না কিছু আছে। জি স্যার। তো এখন বলেছি যে এগুলো ইভেন না অড,
এটা ফাইন্ড অল ইভেন ভ্যালুজ, আমি শুধুমাত্র তাহলে ইভেন ইফ এলস লাগবে স্যার। ভ্যালুগুলো বের করতে বলেছি, তার মানে ইফ এলস লাগবে। ওকে, জি স্যার। তাহলে আমি নর্মাল প্রিন্টএফটাকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইফ এলস এর মাধ্যমে প্রিন্টএফ হবে, যেগুলো শুধুমাত্র ইভেন ভ্যালু। তাহলে বোঝা যাচ্ছে যে পরবর্তী ফর লুপটার মধ্যে একের অধিক লাইন অথবা একের অধিক স্টেটমেন্ট আসবে, এই জন্য পরবর্তী ফর লুপটা আমি একটা ব্র্যাকেটের আওতায় আনলাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপরে এই প্রিন্টএফটাকে আমি কেটে উপরে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল ভি। ঠিক আছে, জি স্যার। এরপরে আমি এখানে বলছি ইফ যদি এ অফ আই, মানে এ অফ আই এর প্রথম লোকেশনে, আই মানে লোকেশন, প্রথম লোকেশনে অথবা দ্বিতীয় লোকেশনে অ্যারে অথবা তৃতীয় লোকেশন। লোকেশনে, যে লোকেশনেই হোক, জি স্যার। 1 মিনিট। যদি 2-1 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ না হয় সামনেকে ফোন দেবেন, তারপরে যদি কাজ না হয় আমাকে ইমেল করবেন। ঠিক আছে, আমি আসছি, সমস্যা নেই। কোন কোন স্যার? আখতারুজ্জামান, আসিফুল ইসলাম, জন মোহাম্মদ। ঠিক আছে, সামিনাকে বলেন এটা একটা ছবি তুলে রাখতে। আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি যে ইফ এ অফ আই, অ্যাকচুয়ালি এ অফ আই বলে কিছু নাই, আই এর মান 0, তার মানে এ অফ 0 মানে এর প্রথম লোকেশনে এ অফ আই মড 2, মানে ওই লোকেশনে যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি ইকুয়াল টু 0 হয়, মানে আমি এইভাবে লিখলাম, এক লাইনে লিখে ফেললাম। ঠিক আছে, এ অফ আই, এবার এ অফ আই মানে কি? এ অফ আই না, এ অফ আই মানে হচ্ছে এ এর আইতম লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে এ অফ আই বলে। এ অফ আই 0তম লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ দিলে যে ভাগশেষটা থাকবে সে ভাগশেষটা যদি 0 সমান হয় তাহলে আমরা বলতে পারি প্রিন্টএফ এ অফ আই। ওকে, তার মানে যখন ভাগশেষ 0 হবে তখনই এই প্রিন্টএফটা কাজ করবে। এই প্রিন্টএফটা কার আন্ডারে? এই ইফের আন্ডারে। এই ইফে আন্ডারে একটি মাত্র লাইন, এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম না। এর মানে হচ্ছে ইফ ব্র্যাকেটের মধ্যে থাকে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় দ্যাট মিনস ইফে ট্রু পার্ট কাজ করবে। তো ইফের ট্রু পার্ট কোনটা? প্রথমে যেটা থাকে সেটা ট্রু পার্ট, আর একটা থাকে এলস, এলসের আন্ডারে থাকে ফলস পার্ট। সো আমাদের এখানে ফলস পার্টের কোনো কাজ নাই, শুধুমাত্র যদি কোনো কারণে ভ্যালুটা ইভেন হয় তাহলেই শুধু সেই ভ্যালুটা প্রিন্ট হবে, আর কোনো কাজ আমাদের নাই। সেই অবস্থায় যদি আমি কম্পাইল করে টেস্ট করি একবার, তাহলে আমার ইনপুট নেবার জন্য কার্যটা ওয়েট করছে। তো আমি দিলাম 8 9 6 5 3, তাহলে আমি আসলে ইভেন ভ্যালু কয়টা দিয়েছি? মাত্র 2টা দিয়েছি। এন্টার দিলাম, দেখেন the values are 8 and 6 দেখাচ্ছে। that means our compile can understand easily that which is even values. okay, তাহলে আমি খুব সহজেই কম্পাইলারকে বের করতে পারলাম which is even। ঠিক একইভাবে কিন্তু আমি অডও বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম হচ্ছে যে আমরা তো অ্যারেকে কিভাবে ডাকি। আমি যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি বলি x ইকুয়াল টু এ অফ 0, তার মানে এ অ্যারেতে 0তম লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা x এর কাছে যাবে। ওকে, আমি যদি বলি x ইকুয়াল টু এ অফ আই, এর মানে আই এর মান যত তত লোকেশনে, অ্যারের তততম লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা x এর কাছে যাবে। এটাই হচ্ছে অ্যারে কলিং পদ্ধতি।
অ্যারেকে ইন্ডেক্স দিয়ে কল করতে হয়। ওকে, তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড। এখন যদি কোনো কারণে আমি এটা চাইতাম যে ইভেন গুলো আলাদা প্রিন্ট করো, অড গুলো আলাদা প্রিন্ট করো, ফাইন্ড অল দ্য ইভেন অ্যান্ড অড ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে। আমি যদি এই কথাটা বলতাম ফাইন্ড অল দ্য ইভেন আর অড ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, মানে আমি ইভেনও চাই অডও চাই, তাহলে আমি কি করতাম? তাহলে আমরা জানি যদি মড অপারেটর ভাগশেষ বের করে, তাহলে এ অফ আই এই লোকেশনে যা আছে 2 কে ভাগ দিলে ভাগশেষ যদি 0 সমান হয়, দ্যাট মিনস এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা ট্রু পার্ট। সো আমি ইজিলি এভাবে বলতে পারতাম দা ইভেন ইভেন সরি আমি বলতে পারতাম ইভেন ভ্যালুগুলো আমি একপাশে প্রিন্ট করতে পারতাম, এখানে পার্সেন্টেজ দিয়ে থাকলো। এরপরে ইফের ফলস পার্ট মানে এলস পার্ট, কন্ডিশন স্যাটিসফাইড না হলে সে ফলস পার্টে যাবে, সেই ফলস পার্টে আমি বলতে পারতাম the odd values percentage d, মানে এটা কিন্তু একসাথে লেখা যায়। আমি একটা স্ট্রিং এর মধ্যে এইভাবে লিখতে পারি the odd values, এটা একটা স্ট্রিং, কিন্তু এখানে ভিতরে আবার পার্সেন্টেজ দিয়ে দিলে এটা বোঝা যায় যে স্ট্রিংটা এই কমন কথাটা প্রিন্ট করার সাথে সাথে একটা ইন্টারনাল ইন্টিজার নাম্বারও পাস করবে, কম্পাইলার একটা ইন্টিজার নাম্বারও পাস করবে এ অফ আই। তাহলে কন্ডিশনটা ট্রু হলে ইভেন ভ্যালুসটা প্রিন্ট হবে, এ অফ আই লোকেশনে যা থাকবে সেটা, আর কন্ডিশনটা ফলস হলে অড ভ্যালু প্রিন্ট করবে, এ অফ আই লোকেশনে যা থাকবে সেটা। ওকে, এক্ষেত্রেও ইফের আন্ডারে ট্রু পার্টে মাত্র একটি লাইন, এই জন্য ব্র্যাকেট লাগেনি, এবং এলস এর ক্ষেত্রেও একটি মাত্র লাইন, এই জন্য এলস এর মধ্যেও ব্র্যাকেট লাগেনি। সো আমি যদি কম্পাইল করি এবং ইনপুট দেই একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, পাঁচটা ভ্যালু, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি ইভেন দিয়েছি ভ্যালু 3টা এবং অড দিয়েছি 2টা। সো আমার জিনিসগুলো কেমন ভাবে এলোমেলো ভাবে আসছে, দ্য ইভেন ভ্যালু 6, দ্য অড ভ্যালু 7। ওকে, আমাদের আউটপুট ডিজাইনটা আমরা একটু সুন্দর করে প্রিন্ট করি। কিভাবে? আমরা যদি প্রতিটা ভ্যালু প্রিন্ট করার পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিতাম তাহলে আমাদের একটা নিউ লাইন ক্রিয়েট হতো। সো আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, এবং এই ক্ষেত্রে আমাদের এই প্রিন্টএফটা একটু অতিরিক্ত মনে হচ্ছে। 10 নম্বর লাইনে প্রিন্টএফটাকে আমি কমেন্টে ফেলাই দিলাম, এটা যেন কার্যকরী না হয়। সো আমি রান করলাম, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, পাঁচটা ভ্যালু। ওকে, সো এখন আউটপুটটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, দ্য অড ভ্যালুস 9, দ্য অড ভ্যালুস 7, দ্য ইভেন ভ্যালুস 8, দ্য অড ভ্যালুস 5, দ্য ইভেন ভ্যালুস 4। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পেরেছেন? আখি বুঝতে পেরেছেন? আখি? জি স্যার, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বুঝতে পেরেছি স্যার। ভেরি গুড। মানে আচ্ছা, আজকে স্যার এটা অনেক বেশি ভালো লাগতেছে স্যার আরো। আজকে ভালো লেগেছে? হ্যাঁ স্যার। যাক, আজকে আমার তাহলে পড়ানোটা সার্থক হয়েছে, ঠিক আছে? আমার স্যার প্রতিদিনই ভালো লাগে স্যার, কিন্তু তাই? আজকে ভালো লাগছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মেহরাব তো বুঝতে পারে, মেহরাব বুঝতে পেরেছেন? আচ্ছা, শামীম এত অ্যাবসেন্ট থাকে কেন আমার ক্লাসে? স্যার বুঝতে পারছি স্যার। মেহরাব অবশ্যই এর আগের দিনও বুঝতে পেরেছে, শামীম এত অ্যাবসেন্ট থাকে কেন আমার ক্লাসে? স্যার আমি কি স্যার আবার ফোন দিব রে? আচ্ছা, কোনো বিপদে আছে হয়তো, বা বলে দিন যে এত অ্যাবসেন্ট থাকা তো ঠিক না। আচ্ছা, এখন আমি আরেকটা প্রোগ্রাম করব, ঠিক আছে? কন্ট্রোল ভি, এটাকে সেভ করে নেই, ডে 6.2.c। ওকে স্যার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। স্যার আউটপুটে মানে যেমন সবগুলোর
ভ্যালুর পাশাপাশি দা ইভেন ভ্যালু অড ভ্যালু গুলো দেখাচ্ছিল, তার মানে এটা অ্যারের ভিতর ছিল দেখেই তো আলাদা আলাদা করে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আলাদা আর করে যদি দেখাচ্ছে। আমরা অ্যারেতে না রাখতাম তাহলে কিন্তু দা ইভেন ভ্যালু লিখে সংখ্যাগুলো কি একসাথে প্রকাশ করতো তাহলে, স্যার? হ্যাঁ, একসাথে প্রকাশ করতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা ঘটেছে, বারে বারে কেন দেখাচ্ছে, কারণ দা ইভেন ভ্যালুজ এটাকে আমি লুপের মধ্যে ফেলে দিয়েছি, এই যে ফর লুপের মধ্যে পড়ে গেছে। তার মানে ফর জি লুপ স্যার। এই লাইনের এই ইফের কাছে টোটাল কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে। হ্যাঁ সো স্যার। 5 বারের মধ্যে ইভেনের ক্ষেত্রে এখানে বারে বারে যাচ্ছে, অডের ক্ষেত্রে এখানে বারে বারে যাচ্ছে। সো বারে বারে যাচ্ছে বলে যেহেতু আমি স্ট্রিংটা এখানে ডিফল্ট লিখে রেখেছি দা ইভেন ভ্যালুজ, এই জন্য সে বারে বারে প্রিন্ট করছে। জি স্যার। বুঝে গেছে ব্যাপারটা? আমি যদি এটা ফরের বাইরে হ্যাঁ লিখতাম, আমি স্যার, আমার ধারণাটা ছিল স্যার যেহেতু অ্যারের ভিতর দিয়েছে সেজন্য ওইভাবে অ্যাকচুয়ালি আসছে। অ্যারে প্রিন্ট করছি, সো অ্যারের ভ্যালুগুলো বারবার প্রিন্ট হচ্ছে। সো ওই জন্য যেহেতু এটা একসাথে প্রিন্ট করেছি কনক্যাটেশন করে জোড়া লাগিয়ে, এই জন্য দ্য ইভেন ভ্যালুজ এই ক্যাপশনটাও বারে বারে প্রিন্ট হচ্ছে। জি স্যার। আমরা যদি ফর লুপের বাইরে লিখতাম এই জায়গায়, যেখানে আমরা প্রথমে একটা প্রিন্টএফ লিখেছিলাম, এখানে লিখলে কি হতো, একবার প্রিন্ট হতো। কিন্তু আমি তো কখনো ইভেন ভ্যালুজ এবং কখনো অড ভ্যালুজ প্রিন্ট করব। সো এই জন্য আমি পরপর দুইটা ফর লুপ ইউজ না করে একবার ইভেনের জন্য একবার অডের জন্য একটা ফর লুপের মধ্যেই একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমি ইফের ট্রু পার্টে এবং ফলস পার্টে ইভেন ভ্যালুজ এবং ক্রমান্বয়ে অড ভ্যালুজ প্রিন্ট করেছি। মানে বিষয়টাকে মিটমাট জি স্যার। করার জন্য দুটো ফর লুপ ইউজ না করে একটা ফর লুপ ইউজ করেছি। এবং ফর লুপের মধ্যে যেহেতু আমি এই ক্যাপশনটার ডিজাইনটা প্রিন্ট করেছি, এই জন্য এটা বারবার দেখাচ্ছে। আচ্ছা, জি স্যার, যেখানে আমি বুঝতে বারবার পেরেছি। দেখতে চাইবো না, সেখানে আমাকে বুদ্ধি করে অবশ্যই এই ফরম্যাটিং টেক্সটগুলোকে ফর লুপের বাইরে রাখতে হবে। ওকে, জি আচ্ছা। স্যার। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটাকে 6.2টাকে আমরা একটু অন্যভাবে কাজ করতে চাই। কিরকম, আমার ইন্টিজার আই এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ইউজ করতে চাই, ক্যারেক্টার অফ 5। দ্যাট মিনস আমি বুঝাতে চাইলাম যে অ্যারেটা ইন্টিজার টাইপের না, ক্যারেক্টার টাইপের। হ্যাঁ ওকে, তো আর দেখছি আমি স্যার, এখানে লেখা লিখলাম, যাচ্ছে। এই প্রোগ্রামের প্রবলেমের নাম চেঞ্জ করে বললাম ফাইন্ড অল দ্য ভাওয়েল ফ্রম অ্যান অ্যারে। এই অ্যারে থেকে যতগুলো ভাওয়েল আছে তুমি AIOL সেগুলো প্রিন্ট করো। এর মানে বোঝা যাচ্ছে যে আমি অ্যারেতে একটা স্ট্রিং ইনপুট নেব, মানে আমি অ্যারেতে এশিয়ান লিখবো অথবা আরিফ লিখবো, এই ধরনের কিছু একটা লিখবো। তাহলে ফর লুপের মাধ্যমে একটা একটা করে ক্যারেক্টার ইনপুট নেওয়া বুদ্ধিমানের কাজ না। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি একটা ফাংশন যার নাম গেট এস, মানে গেট স্ট্রিং একবারে নিয়ে নাও, ক্লিয়ার? নিয়ে কোথায় রাখবা, এতে রাখবা। ওকে, এ ইজ এ অ্যারে। এই কারণে শুধু এ লেখার সাথে সাথে আমি কিবোর্ড থেকে যে মানটা ইনপুট দিয়ে দেব সেটা এতে চলে যাবে। ওকে, আচ্ছা, মানে এতে চলে যেন রিটার্ন না করা হয় স্যার, সেজন্যই তো আমরা গেট। আমি স্ক্যানএফ এর মাধ্যমে একটা একটা করে ক্যারেক্টার না নিয়ে আমি পুরো স্ট্রিংটা একবারে অ্যারেতে নিলাম। অ্যাকচুয়ালি গেটএস কি, গেটএস হচ্ছে গেট স্ট্রিং। একটা স্ক্যানএফ এর মাধ্যমেও আমি ইনপুট নিতে পারি, গেটএস এর মাধ্যমেও ইনপুট নিতে পারি। স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলে আমাকে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট ইনপুট নিতে হবে, আর গেটএস এর মাধ্যমে ইনপুট নিলে আমি একবারে ইনপুট নিতে পারবো। আমি কোনো কিবোর্ডে এন্টার প্রেস করার সাথে সাথে তার আগে আমি যা কিছু লিখেছি সবগুলোই এই অ্যারের মধ্যে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এই টেকনোলজিতে থাকি, তাহলে আমি যদি এরপরে আমার অ্যারেতে কি কি আছে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে তো আমার মডুলাস অপারেটরের দরকার নাই। আমি প্রথমে দেখি যে আমি ইনপুটটা নিচ্ছি আউটপুট বের করতে পারি কিনা। আচ্ছা, এই প্রিন্টএফের মধ্যে আমি এগুলো সব কেটে দিলাম। পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন থাকুক, সমস্যা নাই। পার্সেন্টেজ ডি জায়গায় হবে পার্সেন্টেজ সি, বিকজ ইট ইজ এ ক্যারেক্টার ডাটা টাইপ। আমরা এখন অ্যারের মধ্যে থেকে ক্যারেক্টার প্রিন্ট করব, এই জন্য এখানে দিব এই জন্য পার্সেন্টেজ পার্সেন্টেজ সি। সি। হ্যাঁ, কোথা থেকে প্রিন্ট করব, আইতম লোকেশন থেকে প্রিন্ট করব। এটা আমার লোকেশন তো থেকে। আমরা প্রথমে ভাওয়েলের কথাটা বাদ দিই। আমরা প্রথমে চিন্তা করি যে আমি যে একটা ইনপুট দিলাম সেই ক্যারেক্টারটা প্রিন্ট হয় কিনা সেটা আমি আগে দেখি।
আমি লিখলাম এশিয়ান, ASIAN, এশিয়ান। এশিয়ান একটা ওয়ার্ড লিখে এন্টার দিলাম। দেখেন আউটপুট কি আসছে, ASIAN। দ্যাট মিনস I can read the individual character from an array. জি একটা স্যার। অ্যারেতে যে শুধুমাত্র আমি নাম্বার রাখতে পারবো আলাদা আলাদা ঘরে, তা না। একটা অ্যারেতে আমি একটা স্ট্রিং রেখে দিতে পারবো। আচ্ছা, কি হতো যদি আমি 5 ঘরের উপরে স্ট্রিং রাখতাম? ফর এক্সাম্পল আমি লিখলাম এশিয়ান, এশিয়ান, তাহলে আমি কত ঘর লিখেছি, কত ক্যারেক্টার? 10 ক্যারেক্টার। ওকে, তো আমি এটা দেখতে চাই যে আমি 5 ক্যারেক্টারের জায়গায় যদি 10 ক্যারেক্টার ইনপুট দিই তাহলে কি হবে। সে 5 ক্যারেক্টারই নেবে। ওকে ওকে, তাহলে আমি এটা দেখতে চাই যদি আমি কোনো কারণে এউবি লিখি তাহলে কত ক্যারেক্টার হলো? 3 3 6 আর একে 7। কিভাবে? স্পেস সহ। স্পেস সহ 7। তাহলে কি করে দেখেন, এউবি মাঝখানে স্পেসটা হচ্ছে 4, স্পেস তারপরে এ 5। এর 5 এর মানে বেশি হচ্ছে নেয়নি স্যার। আর তো নিবে না, কারণ টোটাল 5 ক্যারেক্টার নিয়েছে। হ্যাঁ, আমি যদি 10 দেই তাহলে 10টা নিবে। 10 হলে 10টা নিবে। তার মানে বোঝা যাচ্ছে যে গেটস এমন একটি ইনপুট ফাংশন যে কিনা আমি কিবোর্ডে এন্টার প্রেস করা পর্যন্ত যা কিছু লিখবো সব ওখানে চলে যাবে। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো এখন ওখানে যদি চলে যায় তাহলে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে ইন্টিজার মেইন, ইন্টিজার আই, ক্যারেক্টার অফ 5। তাহলে ইন্টিজার আই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ক্যারেক্টার অ্যারে আমরা ডিক্লেয়ার করতে শিখলাম। আজকে আমরা একটা নতুন শিখলাম গেটেস। আমরা একটা গেটেসের মাধ্যমে ইনপুট নিতে পারি, স্ট্রিং নিতে পারি। সেক্ষেত্রে জি স্যার। আমাদের মনে রাখার কোনো দরকার নাই আমি কত ডিজিট এন্ট্রি করতেছি। আমার অ্যারের সাইজ অনুযায়ী সে নিবে, রিমেনিংটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তো তারপরে এটা হয়ে গেল। কিন্তু এখানে একটা শেখার বিষয় আছে, কি আমি যেটা সাইজ তার চেয়ে যদি কম দিই তাহলে কি হবে। যেমন আমি দিয়েছি এউবি, কত ক্যারেক্টার দিয়েছি? 3 ক্যারেক্টার 3টা। দিয়েছি, কিন্তু আমার অ্যারের সাইজ কত? 5। 5। তাহলে আমি ইন্টার দিয়ে দেখি তো রিমেনিং কি হলো, ব্ল্যাঙ্ক। ওকে, তা রিমেনিং আর ব্ল্যাঙ্ক, ইউবি প্রিন্ট হয়েছে, নিচে দুটো ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হয়েছে। হ্যাঁ। তার মানে বিষয়টা আমি তাহলে ব্ল্যাঙ্ক গুলোকে যদি অ্যাভয়েড করতে চাই তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখতে পারি এরকম, এই আয়ের জায়গায় আমি লিখতে পারি, এই মডেলটাকে আমি সেভ করি আপনাদের জন্য, কন্ট্রোল সি, সরি এই ফর লুপটাকে আমি সেভ করি শুধুমাত্র। উপরটা রেখে দিলাম। ঠিক আছে, এই যে i<4 না লিখে তখন আমি লিখবো যখন আমি ভাববো যে আমার ইউজার কমও দিতে পারে বেশিও দিতে পারে। ঠিক আছে, তখন আমি লিখবো এ অফ আই যতক্ষণ পর্যন্ত অ্যারের আইতম লোকেশনে একটি স্পেশাল ক্যারেক্টার না পাওয়া যাচ্ছে, যেটাকে বলে ব্যাকস্ল্যাশ অফ 0। এর মানে হচ্ছে এন্ড অফ লাইন, এরপরে আর কিছু নাই। এ অফ আই নট ইকুয়াল টু এই ব্যাকস্ল্যাশ অফ 0। এই ব্যাকস্ল্যাশ অফ 0 মানে কি? এই ব্যাকস্ল্যাশ অফ 0 মানে হচ্ছে এই অ্যারেতে আর কোনো কিছু নাই, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। কম্পাইলার নিজে থেকেই অ্যারের মধ্যে এটা সেট আপ করে দেয়, আমরা এটা খালি চোখে দেখতে পাই না। ওকে, তো আমি বললাম i ইকুয়াল টু 0, প্রথম লোকেশন থেকে যাও, কত দূর পর্যন্ত যাবা? যতক্ষণ পর্যন্ত এ অফ আই এর মধ্যে নট ইকুয়াল টু, এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, যতক্ষণ পর্যন্ত ব্যাকস্ল্যাশ অফ 0 স্পেশাল ক্যারেক্টারটা দেখতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি যেতে থাকবা। এরপরে আই লোকেশন 1 1 করে ইনক্রিমেন্ট হবে। আমরা এটাকে কম্পাইল করে দেখতে পারি আমাদের প্রোগ্রাম কি কাজ করে। যেমন আমি লিখলাম এ ইউবি ইন্টার, দেখেন এবার একটিও গার্বেজ ভ্যালু প্রিন্ট করেনি। দেখেছেন, খেয়াল করে দেখেছেন? আগেরবার কি করেছিল? অনেকখানি ফাঁকা দিয়েছিল, তাই না? জি স্যার।
এবার একটু গার্বেজ ভ্যালু কিংবা অপ্রয়োজনে সে লুপটা ঘোরায়নি। ঠিক একইভাবে আমরা বলতে পারি এওবি এইউবি 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 অনেক বড় দিলাম, এন্টার দিলাম। সে কি করেছে 3 4 5 এই পর্যন্ত কিন্তু 5। তারপরে সে কি করেছে এগুলোকে অফ করে দিয়েছে, মানে এগুলোকে সে প্রিন্টিং লেভেলে বাইরে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা এটা শিখতাম যে আমরা ইচ্ছা করলে অ্যারের ইন্ডেক্সটা দিতে পারি, অথবা যদি আমরা ভুলে যাই অ্যারের ইন্ডেক্স কি হবে তাহলে আমরা নট ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ অফ 0 দিতে পারি। এটার মানেও অ্যারের শেষ লোকেশন পর্যন্ত তুমি যাবা, ঠিক আছে? আচ্ছা, যে পর্যন্ত আমার ইউজার অ্যারেতে ইনপুট করেছে। যেমন আমি যদি 5 ডিজিটের অ্যারেতে মাত্র একটি ক্যারেক্টার ইনপুট করি তাহলে কি ঘটবে? অনলি ওয়ান ক্যারেক্টার ইন্টার। তাহলে দেখেন অনলি ওয়ান ক্যারেক্টারই এসেছে, রিমেনিং ঘরগুলো কিন্তু আসে নাই, ঠিক আছে? দ্যাট মিনস সে ব্যাকস্ল্যাশ অফ 0 চিনতে পারে যে ব্যাকস্ল্যাশ অফ 0 কিভাবে ক্রিয়েট হয়। দেখেন আমি বলি, আমি এ দিলাম, বি দিলাম, সি দিলাম। এই ইন্টার দেবার সাথে সাথে কি হবে জানেন? কম্পিউটারের মেমোরিতে একটা ব্যাকস্ল্যাশ 0 চলে যাবে। কিরকম? কম্পিউটারের কাছে আমি এখানে লিখে দেখাচ্ছি, কম্পিউটারের কাছে এ যাবে, বি যাবে, সি যাবে এবং এরপরে একটি ব্যাকস্ল্যাশ অফ 0 যাবে। অ্যাকচুয়ালি কম্পিউটারের ভিতরে অ্যারেতে ঠিক মেশিন লেভেলে এইভাবে ডাটাটা সেভ হয়, আমি যেভাবে দেখাচ্ছি। ওকে, কম্পিউটার নিজে থেকে কম্পাইলার এই অ্যারেটাকে রিকগনাইজ করার জন্য, কারণ একটা অ্যারে যে লেন্থ থাকবে ইউজার যে সে লেন্থ অনুযায়ী সবসময় ইনপুট দিবে এটা হতে পারে না। অ্যারেটা একটা ক্লাসের কোন স্টুডেন্টের নাম 30 ক্যারেক্টার, কোন স্টুডেন্টের নাম 50 ক্যারেক্টার, কোন স্টুডেন্টের নাম 10 ক্যারেক্টার, কোন স্টুডেন্টের নাম 40 ক্যারেক্টার। সবার নাম কি সমান? আপনাদের নাম হালিমা আক্তার আখি, একজন মেহেরাব আক্তার। হালিমা আক্তার আখি এটা সবচেয়ে বড় ক্যারেক্টারের নাম, ঠিক আছে? তাহলে সাধারণত প্রোগ্রামাররা যখন কোনো অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেই ডিক্লেয়ার করে, কিন্তু যার নামটা ছোট তার তো রিমেনিং ভ্যালুগুলো ওয়েস্টেজ হয়ে যায়। তো যখন আমরা রিড করব কিংবা রাইট করব তখন আমরা যেন ব্ল্যাঙ্ক স্পেসগুলো রিড না করি কিংবা গার্বেজগুলোকে রিড না করি। এই জন্যই কম্পাইলার এই পদ্ধতিতে আমাদের ডাটাটা সেভ করে। এই পদ্ধতিতে আমরা ডাটাটা সেভ করব, ঠিক আছে? আমরা কিভাবে সেভ করব? কম্পাইলার এভাবে সেভ করে যে নেক্সট ক্লাসে নিউ টপিকসে যাব। নিউ টপিকসে কি যাব? আমরা অ্যারের সাথে সাথে পয়েন্টার অ্যারে আছে, তারপরে আমাদের হোয়াইল লুপের সাথে অ্যারে আছে, তারপরে আমরা এখন এই যে স্ট্রিং ম্যানিপুলেশন করা শুরু করেছি। আমরা ভায়োল চিনতে পারি, কনসোনেন্ট চিনতে পারতে হবে, অ্যাসকি কোড দিয়ে আমাদেরকে নাম্বার, ভাওয়েল, কনসোনেন্ট এগুলো বের করতে পারতে হবে। সো আমার ধারণা যে আমরা অ্যারের সাথে যদি আমরা স্ট্রিং এবং ক্যারেক্টার এই দুটো ম্যানিপুলেশনের কিছু সময় পার করি এবং আমরা কিছু প্রবলেম এক্সারসাইজ করি এবং তার সাথে যদি আমরা পয়েন্টারটাকে অ্যাড করতে পারি তাহলে আমাদের অ্যারেটা পারফেক্ট লেভেলে চলে যাবে। ওকে, এখন যদি প্রোগ্রামিং এ বেসিক প্রোগ্রামিং এ একটা স্টুডেন্ট ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর এবং অ্যারে প্রোগ্রামিং কন্ট্রোলে রাখতে পারে তাহলে সেই স্টুডেন্টকে দিয়ে অবশ্যই নেক্সট সেমিস্টারে ভালো কিছু করানো যাবে। এবং আমি এই জন্য প্রয়োজনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিপিট করব, ঠিক আছে? এবং এই যে আমরা যে প্রবলেমগুলো সলভ করি, এই যেমন এখানে লিখেছি ফাইন্ড অল ভয়েলস ফ্রম অ্যান অ্যারে, এই প্রবলেমগুলোকে আরেকটু উন্নত করে হলেও আমি আবার রিভিউ করব, ঠিক আছে? তো আমি আজকে এখানে শেষ করতেছি আখি। আমি আপনাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 1 আমি নিয়েছি। আমাদের কারিকুলাম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমাদেরকে অক্টোবর মাসের একটা অ্যাসাইনমেন্ট অথবা ক্লাস টেস্ট নিতে হবে। তো যেহেতু এটা প্রোগ্রামিং এই জন্য ক্লাস টেস্টের চেয়ে সিঙ্গেল অ্যাসাইনমেন্ট ইজ বেস্ট। ওকে,
তো জি আমি স্যার, আপনাদেরকে ভালো আবার না একটা স্যার। করে প্রোগ্রাম সিঙ্গেল অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। আজকে শেষ করলাম, ওকে? আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম